আসসালামু আলাইকুম। আজকে আমরা আ অ্যাকাউন্টিং এর ICAEW এর যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ২য় নাম্বার প্রশ্নটা আছে আমরা সেটা সলভ করব। তো সেটা হচ্ছে ক্যাসেল পিএলসি। আচ্ছা, ক্যাসেল পিএলসি এখানে ম্যাথটা দেওয়া আছে এবং অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তো অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কারণে আমরা ম্যাথটা শুরু করার আগে কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্কিংস গুলো করে নিই। প্রথমেই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে তখন ওই অ্যাডজাস্টমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়েই আমরা ম্যাথ শুরু করে দেব। কিন্তু যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্টে কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই, আমরা তাহলে এটাকে ওয়ার্কিংস করে বের বের করে নিতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কম্পারেটিভ ব্যালেন্স শিটে। এই যে এখানে দেখতে পাবেন আপনারা যে আহ, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে পিপি এর এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন অ্যাডজাস্টমেন্টে থাকবে না, ঠিক আছে, তখন এই নিয়মে বের করতে হবে। বা যখন কম্পারেটিভ ব্যালেন্স শিটে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে তখন এই নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা, নিয়মটা কি? প্রথমে বিডিটা লিখবেন, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার। যেহেতু এই বছরেরটা আমরা বের করছি সেজন্য এখানে কোশ্চেন মার্কস দিয়ে রাখলাম, যেহেতু এটা নেই। ডেপ্রিসিয়েশন অন ডিসপোজাল অ্যাসেটস। আচ্ছা, আমরা যেই অ্যাসেটটা ডিসপোজাল করেছি অর্থাৎ বিক্রি করে দিয়েছি বা হিসাব থেকে বাদ দিয়েছি, সেটার যেই ডেপ্রিসিয়েশনটা সেটা এখানে লিখতে হবে। আর সিডিটা এখানে লিখবো। তাহলে বিডি, এখানে বিডি আছে কত? বিডি আছে 20,01,000 টাকা। আচ্ছা, তাহলে বিডি লিখে ফেললাম। আর সিডি আছে এখানে 21,98,000 টাকা। আচ্ছা, 21,98,000 টাকা আমরা লিখে ফেললাম। তাহলে এটার সাথে এটা যোগ করবো, যোগ করে এখানে লিখবো। হ্যাঁ, লিখেছি। আবার এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করলে এটাই হবে। এবার এই পাশ থেকে এই পাশটা আর কি বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দিলাম, এটা থেকে এটা বাদ দিলে এই ফলাফলটা আসলো। আচ্ছা, এখন যে এই যে 70,50,000 ডেপ্রিসিয়েশন অন ডিসপোজাল অ্যাসেট, এটা কিভাবে আসলো? আচ্ছা, আমাদের প্রথমে আহ, ইয়েতে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের ডিউরিং দ্য ইয়ার প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট উইথ অ্যান অরিজিনাল কস্ট 12,01,000 টাকা অ্যান্ড এ ক্যারিং অ্যামাউন্ট অ্যাট দ্য ডেট অফ ডিসপোজাল 4,96,000 টাকা ওয়াজ সোল্ড অ্যাট এ কস্ট অফ 1,89,000 টাকা। আচ্ছা, এইটা যেই সম্পত্তিটা বিক্রি করছে সেটার মূল্য হচ্ছে 12,01,000 টাকা। কিন্তু এটা যখন বিক্রি করছে তখন সেটার ডিসপোজাল যখন করছে তখন ওই ওই তারিখে ওই তারিখে ছিল 4,96,000 টাকা। কিন্তু এটা লস দিয়ে সে বিক্রি করছে কত? 1,98,000 টাকা। তাহলে আমরা অরিজিনাল কস্ট থেকে যদি ক্যারিং অ্যামাউন্টটা বাদ দিই তাহলে আমরা কি পাবো? যেই অরিজিনাল কস্ট থেকে যদি ক্যারিং অ্যামাউন্টটা বাদ দিই তাহলে আমরা পাবো এটা ডেপ্রিসিয়েশনটা পাবো। তাহলে অরিজিনাল কস্ট ছিল কত? 12,01,000 টাকা আর ক্যারিং অ্যামাউন্ট ছিল 4,96,000 টাকা। তাহলে আমরা পেলাম কত? 7,05,000 টাকা। সরি, 7,05,000 টাকা হবে এখানে। আবার আরেকটা পদ্ধতিতে এটা আপনি করতে পারবেন। এখানে আছে সিডি এবং ডেপ্রিসিয়েশন, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এইভাবেও করতে পারবেন। ঠিক আছে, সিডি এবং ডেপ্রিসিয়েশন প্লাস করবেন এবং মাইনাস করবেন হচ্ছে বিডি। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলস এখানে
আমরা বিডিটা লিখে ফেলবো। আচ্ছা, ট্রেড রিসিভেবলস এখানে দেওয়া আছে, মানে বিডি এবং সিডি দেওয়া আছে, ঠিক আছে। আর বিডিতে দেওয়া আছে 8,40,000 টাকা, আর এখানে 9,48,000 টাকা। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম, বিডিটা লিখে ফেললাম। এবার এখানে অ্যাডজাস্টমেন্টে দেখা যাচ্ছে যে আহ, যেই প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওখানে আহ, ওখানে বিডিতে দেওয়া আছে, বিডিতে বিডিতে দেওয়া আছে 79,000 টাকা ওখানে। যে, এখনো মানে এই যে ট্রেড রিসিভেবলস এর মধ্যে বিডির মধ্যে 79,000 টাকা এটা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তাহলে 79,000 টাকা আমরা লিখে ফেললাম এখানে। এবং এই বিডিতেই আবার ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট, আচ্ছা এই বিডিতে ইন্টারেস্ট রিসিভেবল দেওয়া আছে, ইন্টারেস্ট রিসিভেবল যেটা বিডি সেটা হচ্ছে 8,000 টাকা। এখানে বলছে কি, দেখেন, দেয়ার আর নো ডিসপোজাল অফ ইনটেনজিবল অ্যাসেটস অর ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার। তাহলে ইনটেনজিবল অ্যাসেট এবং হচ্ছে ইনভেস্টমেন্ট কোনো ডিসপোজাল হয়নি। ট্রেড রিসিভেবলস অ্যাট 31 May 2002 ইনক্লুড 10,000 টাকা। আচ্ছা, যখন 2002-তে 10,000 টাকা এবং 2001-এ 8,000 টাকা ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট রিসিভেবল অন ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টের যেই ইন্টারেস্টটা সেটা ট্রেড রিসিভেবলস, ইনভেস্টমেন্টের যেই ইন্টারেস্ট রিসিভেবল সেটা ট্রেড রিসিভেবলসের সাথে যুক্ত আছে। তাহলে যুক্ত থাকলে সেটা মাইনাস করে দেবো। হ্যাঁ, তাহলে মাইনাস করে দিলাম 8,000 টাকা, কারণ এটা হচ্ছে বিডি। এবং সিডি কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে এখানে লিখলাম, এবং হচ্ছে পিপির সাথে যেটা যুক্ত, সিডিতে যুক্ত, তাহলে এটা থেকে এটা মাইনাস করব, এবং ইনক্লুডেড ইন ইন্টারেস্ট রিসিভেবলের সাথে যেটা যুক্ত সেটা মাইনাস করে দেবো। এই দিনটা মাইনাস করলে এই ফলাফলটা আসে। এবার আমি যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে এই ফলাফলটা আমরা পাবো। ওকে, এবার আসি হচ্ছে ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস যে বিডিতে আছে, যেটা কম্পারেটিভ ব্যালেন্স শিটে, সেটা হচ্ছে 8,93,000 টাকা। আচ্ছা, আমরা লিখলাম, কিন্তু বিডির সাথে কোনো সমন্বয় নেই বা অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এখানে লিখে ফেললাম। তারপর হচ্ছে সিডিটা আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে দেখে লিখে নিব। এবং ইনটেনজিবল ইনক্লুডেড ইন ইনটেনজিবল অ্যাসেট, এখানে দেখবেন যে ইনটেনজিবল অ্যাসেট পেয়েবলসের সাথে যুক্ত আছে। এই যে বলছে, হাউএভার ইনক্লুডেড উইদিন ট্রেড পেয়েবলস অ্যাট 31 May 2002 ইন 3,76,000 টাকা। তাহলে এবং 2001-এ নীল বলছে রিলেটিং টু দ্য অ্যাকুইজিশন অফ ইনটেনজিবল অ্যাসেট। এটা আমরা 2002 থেকে বিয়োগ করে দেব। আচ্ছা, আমরা এটা বিয়োগ করে দিলাম। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে এই ফলাফলটা আসে। এবার এটা থেকে এটা মাইনাস করলে আমরা এই ফলাফলটা পাবো। ওকে, এবার আসি অ্যাকুরালসের। অ্যাকুরালস কম্পারেটিভ ব্যালেন্স শিটে আমরা পেয়েছি 3,37,000 টাকা প্রথমে। এই যে 3,37,000 টাকা, এবং হচ্ছে সিডিতে আছে 2,25,000 টাকা। আচ্ছা, আমরা এখানে এটা লিখে নিলাম, সিডিটা লিখে নিলাম। এবার অ্যাকুরালসের সাথে ইনক্লুডেড ইন ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে যে ইন্টারেস্ট পেয়েবল এখানে
এখানে এই যে দেওয়া আছে ইনক্লুডেড উইদিন অ্যাকুরালস অ্যাট 31 মে 2002 ইজ 1,25,000 টাকা এবং হচ্ছে 75,000 টাকা। তো এটা 2002 সালের, এটা 1 সালের, মানে এটা বিডি আর এটা সিডি ফর ইন্টারেস্ট পেয়েবল। তাহলে ইন্টারেস্ট পেয়েবলেরটা অ্যাকুরালসের মধ্যে আছে, তাহলে আমরা দুইটাই মাইনাস করে দিই। এটা মাইনাস করে দিলাম, এটা থেকে এটা মাইনাস করে দিলাম, এটা থেকে এটা মাইনাস করে দিলাম। এবার এই রেজাল্টটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে মানে অ্যাকুরালসটা আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা আমরা পার্সেস অফ পিপিই কিভাবে বের করব যখন এখানে এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? কম্পারেটিভ ব্যালেন্স শিটে যখন কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে আর এইভাবে এক পদ্ধতিতে দেওয়া থাকে, আরেক পদ্ধতিতে দেওয়া থাকে যে শুধু কস্টটা দেওয়া থাকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেওয়া থাকে না, তখন ওই নিয়মটা হচ্ছে আরেকভাবে করতে হবে, সেটা হচ্ছে হাবিশাম। এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি হাবিশাম পিএলসি, সেটাতে আপনারা দেখতে পাবেন যে ওখানে শুধু কস্টটা দেওয়া আছে, হ্যাঁ, পিবির শুধু কস্টটা দেওয়া আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেওয়া নেই কম্পারেটিভ ব্যালেন্স শিটে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তখন আবার ওইটাতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে দিয়েছে, কিন্তু কম্পারেটিভ ব্যালেন্স শিটে এরকম করে দেওয়া নেই। যখন কম্পারেটিভ ব্যালেন্স শিটে এরকম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে তখন আপনারা এই পদ্ধতি করবেন, প্রথমে ক্লোজিংটা আনবেন, তারপরে ডিসপোজাল অ্যাসেটের, মানে যেই অ্যাসেটটা ডিসপোজাল হয়েছে। আচ্ছা, ক্লোজিং আমরা লিখলাম যে 32,84,000 টাকা, এই যে ক্লোজিং 32,84,000 টাকা, আর এখানে আছে 30,91,000 টাকা ওপেনিং। আচ্ছা, ওপেনিংটা লিখলাম 30,91,000 টাকা। এবার এই টাকাটা কোত্থেকে আসলে? এটি হচ্ছে ডিসপোজালের যে অ্যাসেটটা, সেটার যে অরিজিনাল কস্ট সেটাই হচ্ছে এখানে, এই যে, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা যোগ করলে এটা হবে, এবং এটার সাথে যদি আমরা এটা মাইনাস করি ওপেনিংটা, তাহলে আমরা পারচেজ অফ পিপিই সেটা পেয়ে যাব। ওকে, এবার আসি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট এখানে যেটা আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেখি কত আছে। এখানে আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট 86,45,000 টাকা, আর এখানে আছে 93,60,000 টাকা। আচ্ছা, আমরা এটা লিখে নিলাম, বিডি এবং সিডিটা লিখে নিলাম। আচ্ছা, তাহলে অ্যাডজাস্টমেন্টে বিডির সম্পর্কে কোনো কথাবার্তা লেখা নেই, শুধু সিডিতে আছে যে ইনক্লুডেড আছে, পেয়েবলসের মধ্যে ইনক্লুডেড আছে, এই যে included within trade payables at 31 May 2002 in 3,76,000 টাকা। তাহলে আমরা 3,76,000 টাকা আমরা এখানে লিখে নিলাম। এবার এটা থেকে এটা বাদ দিলে আমরা এই ফলাফলটা পাবো। এবার বিডি থেকে এই ফলাফলটা যদি আমরা বাদ দিই তাহলে এই টাকাটা পাবো, ঠিক আছে? আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট পেলাম। এবার আসি হচ্ছে ডিসপোজাল। হ্যাঁ, ডিসপোজাল করে আমরা কত টাকা পেয়েছি, তাহলে আমরা প্রথমে দেখি যে ক্যারিং অ্যামাউন্ট যেটা, সেটার থেকে যদি আমরা লসটা বাদ দিই তাহলে সেলস প্রাইস পাবো। আচ্ছা, ক্যারিং অ্যামাউন্ট এখানে কত আছে, যে আমরা যেই অ্যাসেটটা প্রথমে বিক্রি করলাম সেটার ক্যারিং অ্যামাউন্ট ছিল 4,96,000 টাকা, এবং হচ্ছে লস ছিল 1,89,000 টাকা। আচ্ছা, আমরা এটা করে নিলাম, এটা থেকে এটা মাইনাস করে আমরা পেলাম 3,07,000 টাকা, এটা হচ্ছে সেলস প্রাইস। আচ্ছা, সেলস প্রাইসের সাথে আমরা প্রথমে বিডি সেলস প্রসিডস, এখানে কিন্তু আবার বিডি সেলস প্রসিডসও আছে, ঠিক আছে? এই যে বলছে the corresponding figure in respect of disposal made during the year then ended was 79,000 which was received in full in June 2001। তাহলে এটার সাথে মানে এর হবে, যেহেতু এটা প্রথম বছরের। এবার ওপেনিং, মানে এটা হচ্ছে ওপেনিং
2001, তাহলে সেলস প্রাইস থেকে আমরা 2001 এটা বাদ দিব, সরি প্লাস করব, এবং 2002টা আমরা মাইনাস করব। তাহলে আমরা এখানে পেলাম কত? 2002-তে আছে কত দেখেন, as at 31 May 2002, 1,65,000 of the sale proceeds had yet to be received. তাহলে এখনো রিসিভ করে নাই, তাহলে আমরা এটা মাইনাস করে দেব। তাহলে এইটার সাথে এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে এই ফলাফলটা পেলাম, তা সেটার থেকে এটা মাইনাস করলে আমরা পেলাম এটা। এটি হচ্ছে প্রসেস ফ্রম ডিসপোজাল, মানে একটা সম্পদ বিক্রি করে আমরা কত টাকা এই বছরে পেলাম সেটাই আর কি এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে ইন্টারেস্ট রিসিপ্ট। ইন্টারেস্ট রিসিপ্ট এটা কোন ইন্টারেস্ট রিসিপ্ট? যেটা আমরা যে ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্ট করি না, সেই ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট রিসিপ্ট। তাহলে এখানে ইনভেস্টমেন্ট এই যে দেখুন, ইনভেস্টমেন্ট বিডিতে আছে এবং সিডিতেও আছে। বিডিতে হচ্ছে 1,27,000 টাকা, আর এখানে আছে 12,45,000 টাকা। কিন্তু আমরা এই যে বিডি ইনভেস্টমেন্ট, এখানে আমরা দেখলাম ইনভেস্টমেন্টের যে ইয়াটা কি বলে ইন্টারেস্টটা, সেটাই হচ্ছে ইন্টারেস্ট রিসিপ্ট। আচ্ছা, তাহলে কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেওয়া নেই, কিন্তু এখানে দেওয়া আছে ইনভেস্টমেন্ট যে আমরা রিসিপ্ট পেয়েছি, যে 3 নম্বরের ইয়েতে অ্যাডজাস্টমেন্টে। Trade receivables at 31 May 2002 included 10,000 and 10,000 2001 হচ্ছে 8,000 in respect of interest received on investment। তাহলে ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্টটা আমরা পাইলাম, প্রথমে ছিল কত? 8,000 টাকা। তাহলে আমরা 8,000 টাকা বিডি, সেটার সাথে অ্যাড হবে ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম এখানে দেওয়া আছে, এই যে ইনভেস্টমেন্ট ইনকাম এখানে দেওয়া আছে, যে 78,000 টাকা যে ইনভেস্টমেন্ট ইনকাম দেওয়া আছে, এবং এটার সাথে এটা আমরা যোগ করলে পাবো এই টাকাটা, এবং এটার সাথে আমরা যদি সিডিটা যোগ মাইনাস করি তাহলে এই টাকাটা পাবো। এটাই হচ্ছে ইন্টারেস্ট রিসিভড। আচ্ছা, আমরা শেয়ার ক্যাপিটাল এখানে শেয়ার ক্যাপিটাল হচ্ছে ওপেনিং আমরা যেটা এখানে আমি খুব সহজভাবে করে ফেলছি, শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম। ওপেনিং এর যেটা, সেটা দুইটা একসাথে যোগ করে ফেলছি। আর নিউ বোনাস ইস্যু, এটা হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? তো এই বছরে সে আবার 5 লাখ টাকার বোনাস ইস্যু করছে, তাহলে সেটা যোগ করলাম। তাহলে এই দুইটার সাথে আমরা যদি সিডিটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার, মানে এই বছরে আমরা কত টাকার শেয়ার ইস্যু করেছি, ঠিক আছে? আচ্ছা, বোরিংস এখানে বিডি এবং আচ্ছা, এখানে প্রেফারেন্স শেয়ার আছে, ঠিক আছে? এখানে প্রেফারেন্স শেয়ার ডিউরিং দ্য ইয়ার ক্যাসেল পিএলসি ইস্যুড 1 লাখ 1 রিডিমেবল, মানে 1 টাকা করে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, রিডিমেবল প্রেফারেন্স শেয়ারটা কিন্তু একটা ঋণ, ঠিক আছে? এটা ঋণ হিসেবে ট্রিট করা হয়, মানে ঋণের মতো ধরা হয় আর কি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু বিডিতে নেই, তাহলে বিডিতে না থাকলে আমরা বোরিংস প্লাস প্রেফারেন্স শেয়ার, বোরিংসটা আমরা বিডির বোরিংসটা আমরা লিখলাম, এখানে দেওয়া আছে বোরিংস। বোরিংস দেওয়া আছে, মানে যেটা হচ্ছে যে নন কারেন্ট লায়াবিলিটিস, সেটাই হচ্ছে বোরিংস আমরা ধরে নিব, ঠিক আছে? বোরিংস লিখলাম, যেহেতু বিডিতে নাই সেজন্য 0, এবং সিডিতে বোরিংস বা 15% ডিবেঞ্চার লোন, এটা দেওয়া আছে কম্পারেটিভ ব্যালেন্স শিটে। 3 লাখ প্লাস হচ্ছে এই 1 লাখ হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার যেটা ইস্যু করছে সেই টাকাটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা এই টাকাটা পেয়ে যাব।
এবার আমরা আসি মূল ম্যাথ। আচ্ছা, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা শুরু করব। আচ্ছা, তাহলে প্রথমেই হবে কি প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেওয়া আছে, এই যে প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম এটা মাইনাস হবে, এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি ইনভেস্টমেন্ট ইনকাম, এই যে ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট দেওয়া আছে এখানে, এই যে ফাইন্যান্স কস্ট, ফাইন্যান্স কস্ট দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন আমরা বের করে নিলাম ওয়ার্কিংস করে। আচ্ছা, অ্যামোর্টাইজেশনটা এখানে আমরা যেটা এই যে অ্যামোর্টাইজেশন এখানে দেওয়া আছে, এটা থেকে যদি আমরা এই যে অ্যামোর্টাইজেশন 2001 থেকে যদি 2 বাদ দেই, এটা থেকে যদি এটা আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যামোর্টাইজেশনের যে ফিগারটা, সেটা পেয়ে যাব 9,75,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স এটা প্লাস হয়, আপনারা জানেন। ইনভেস্টমেন্ট ইনকাম এটা মাইনাস হয়, ফাইন্যান্স কস্ট এটা প্লাস হয়, ডেপ্রিসিয়েশন প্লাস, অ্যামোর্টাইজেশন প্লাস, লস অন সেলস অফ পিপিই। তাহলে আমরা যেই পিপিইটা মানে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেটা বিক্রি করেছি, সেটা লস হয়েছে, তাহলে লস হলে কিন্তু সবসময় প্লাস হবে। লস, এই যে লস, 1 নম্বর অ্যাডজাস্টমেন্টেই আপনারা দেখতে পাবেন এটা লস হয়েছে। আচ্ছা, তারপর আমরা লিখব যে মুভমেন্ট ইন ইনভেন্টরিজ। আচ্ছা, আমরা এখানে দেখি যে মুভমেন্ট ইন ইনভেন্টরিজ এখানে দেওয়া আছে কত, 10,86,000 টাকা, কিন্তু এখানে বছর শেষে হচ্ছে 11,12,000 টাকা। আচ্ছা, এটা যদি আমরা খেয়াল করি দেখলাম যে এটা বেড়েছে, তাহলে ইনভেন্টরি যদি বাড়ে তাহলে কি হয়, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস হয়, তাহলে এটা আমরা মাইনাস করলাম। এবং মুভমেন্ট ইন রিসিভেবলস, রিসিভেবলস এখানে আছে কত, রিসিভেবলস এখানে 8,40,000 টাকা, আর এখানে আছে 9,48,000 টাকা, তাহলে বেড়েছে, ঠিক আছে, বেড়েছে। তাহলে রিসিভেবলস, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে মাইনাস হয়, তাহলে মাইনাস করলাম আমরা। এবার প্রিপেমেন্টস, প্রিপেমেন্টস আছে, তাও এখানে প্রিপেমেন্টস আছে 1,08,000 টাকা, আর এখানে 95,000 টাকা, তাহলে দেখলাম যে এটা কমে গেছে। তাহলে এটা যদি কারেন্ট অ্যাসেট যেটা, সেটা যদি ডিক্রিজ হয়, তাহলে সেটা আমাদের কী করতে হবে, প্লাস করতে হবে, তাহলে আমরা প্লাস করলাম। মুভমেন্ট ইন পেয়েবলস, পেয়েবলস আমরা পেয়েবলস আমরা ওয়ার্কিংয়ে বের করেছি, সেখান থেকে আমরা লিখে নেব। তারপর হচ্ছে মুভমেন্ট ইন অ্যাকুরালস, অ্যাকুরালসও আমরা ওয়ার্কিংয়ে বের করে নিয়েছিলাম, আমরা সেখান থেকে দেখে নেব, ঠিক আছে। তাহলে এইগুলো যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে আমরা পাবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ওকে, তাহলে আমরা এটা প্লাস মাইনাস করে এই ফলাফলটা পেলাম। তাহলে এখন এটা থেকে আমরা মাইনাস করতে হবে ট্যাক্স পেইড, ট্যাক্স পেইড মাইনাস করতে হবে, এবং হচ্ছে ইন্টারেস্ট পেইড মাইনাস করতে হবে। ট্যাক্স পেইড, ইন্টারেস্ট পেইড এবং হচ্ছে ডিভিডেন্ড পেইড, এই সবগুলারই হচ্ছে আপনি প্রথমে কি করবেন, এখানে যেই কম্পারেটিভ ব্যালেন্স শিট আপনি দেখতে পাবেন যে এখানে ইনকাম ট্যাক্স পেয়েবল দেওয়া আছে, তাহলে এইটার সাথে আপনি এই যে ইনকাম ট্যাক্স এটা যোগ করবেন,
যোগ করে তারপরে সিডিটা মাইনাস করে দেবেন। সেম ইন্টারেস্ট পেইডে এবং হচ্ছে ডিভিডেন্ড পেইডে একই কথা। ওপেনিংয়ের সাথে আপনার এই বছরের যেই ট্যাক্সটা সেটা যোগ করে দেবেন এবং ক্লোজিংটা মাইনাস করে দেবেন। তাহলে এই বছরের যেই ট্যাক্স পেইড করছেন, অ্যাকচুয়ালি ক্যাশে যেই টাকাটা পে করছেন সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মাইনাস করবো হচ্ছে ইন্টারেস্ট পেইড। তাহলে ইন্টারেস্ট পেইডটা কীভাবে বের করবেন? এখানে দেখেন যে অ্যাডজাস্টমেন্টে এখানে ইন্টারেস্ট পেয়েবল দেওয়া আছে, ঠিক আছে, যেটা অ্যাকুরালসের সাথে আমরা তারা লিখে ফেলেছিল, কিন্তু আমরা সেটা মাইনাস করেছি, অ্যাকুরালস থেকে মাইনাস করে লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে প্রথম বছরে হচ্ছে ৭৫,০০০ টাকা এবং ২০০২ সালে হচ্ছে ১,২৫,০০০ টাকা। তাহলে আমরা এই ৭৫,০০০-এর সাথে এই বছরে যে ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট পেইড, যেটা পেইড করছে, আচ্ছা, লোনের যেই টাকাটা পরিশোধ করা হয় সেটাকে কিন্তু ফাইন্যান্স কস্ট বলে। তাহলে এই যে ফাইন্যান্স কস্ট আমরা এখানে 5,63,000 টাকা আমরা এখানে পেলাম। তাহলে এটার সাথে যদি আমরা ৭৫,০০০ টাকা যোগ করি এবং সিডিটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 5,13,০০০ টাকা, ঠিক আছে। সেম প্রসেস, ট্যাক্স পেইড এবং ইন্টারেস্ট পেইড, এই সেম প্রসেস। তাহলে আমরা ট্যাক্স পেইড এবং ইন্টারেস্ট পেইড যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নিট ক্যাশ ফ্রম অপারেশন। তাহলে এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা ওখানে অ্যাডজাস্টমেন্টটা আমরা কিন্তু বের করেছি, পারচেস অফ পিপিই বের করেছি, পারচেস অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আচ্ছা, আমরা বের করে ফেলেছি কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ওয়ার্কিংস থেকে আমরা লিখে নেব। পারচেস অফ ইনভেস্টমেন্ট, এটা আমরা বিডিতে আছে কত, 1,27,000 টাকা, আর এখানে আছে 12,21,45,000 টাকা। তাহলে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই বছরের কত টাকা আমরা মানে ইনভেস্টমেন্ট ক্রয় করেছিলাম। তাহলে এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে প্রসেস ফ্রম সেল অফ পিপিএ, আমরা এটা আগে বের করেছি, হ্যাঁ, সেটা লিখে ফেললাম। ইন্টারেস্ট রিসিপ্ট আমরা এটা ওয়ার্কিংসে বের করেছি, সেটাও লিখে ফেললাম। আচ্ছা, এই ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে যদি যেটাই পারচেস করা হবে সেটাই কিন্তু মাইনাস হবে, আর যেটা মানে বিক্রি করা হবে সেটা মানে কত টাকার অ্যাসেটটা বিক্রি করা হয়েছিল সেই টাকাটা এখানে বসবে, সেটা প্লাস হবে, এবং ইন্টারেস্ট রিসিপ্ট সবসময় প্লাস হয়। তাহলে আমরা এইটার সাথে এই 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 মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসগুলো প্লাস মাইনাস করে পেলাম নিট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আসে হচ্ছে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আছে শুধু কি প্রসিড ফ্রম ইস্যু অফ শেয়ারস, আমরা যেটা আগে বের করে নিয়েছিলাম ওয়ার্কিংসে, এবং হচ্ছে ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে দেখতে পাচ্ছি ডিভিডেন্ড অফ 2,43,000 were paid during the year ended 31 May 2002। তাহলে আমরা দেখলাম যে এখানে ওরা মানে ডিভিডেন্ডটা পেইড করে ফেলছে, তাহলে ডিভিডেন্ডটা আমরা মাইনাস করে দেবো। ডিভিডেন্ড পেইড সবসময় মাইনাস হয়। মুভমেন্ট ইন বোরিংস, এটা আমরা ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি, সেটা আমরা এখানে মাইনাস করে দেবো। তাহলে আমরা যদি এটা প্লাস মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব নিট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এবার ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এবং হচ্ছে নিট ক্যাশ ফ্রম অপারেশন, এইটা 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 এবং হচ্ছে এইটা নিট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা এই ফিগারটা পাবো 1,30,000
37,000 টাকা। ওকে, তাহলে এটা থেকে যদি আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স বিডিটা প্লাস করি তাহলে আমরা সিডিটা পেয়ে যাব। তাহলে ম্যাথ মিলে গেল। এখানে অ্যাডজাস্টমেন্টে বলে দিছে যে দ্য কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্টস আর গভর্নমেন্ট বন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ক্লাস দেম অ্যাজ ক্যাশ ইকুইভ্যালেন্টস। আচ্ছা, তাহলে এখানে কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা আছে, ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট বন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ক্যাশ, তাহলে গভর্নমেন্ট বন্ড কি আছে? না, গভর্নমেন্ট বন্ড নেই, ইনভেস্টমেন্ট আছে, কারেন্ট ইনভেস্টমেন্ট। তাহলে ক্যাশের সাথে মানে এটার সাথে আর এই 40,000, 1,82,000 বা 1,82,000 টাকা এবং 40,000 টাকা, এই দুটাকে আমরা প্লাস করব এবং হচ্ছে এইটার থেকে আমরা এটা মাইনাস করব, 60,000 প্লাস এবং হচ্ছে 2,99,000, এই দুইটা প্লাস করে তাহলে এটা আর এটা আমরা এটা থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে আমরা পেয়ে যাবো হচ্ছে নিট যেটা সিডি, ক্যাশ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সিডি আমরা পেয়ে যাবো এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা বিডি ইনভেস্টমেন্ট এবং প্লাস ক্যাশ, ক্যাশ এবং ইনভেস্টমেন্টটা আমরা যোগ করে নিয়েছি এবং সিডিটা যোগ করে নিয়েছি। ঠিক আছে? যোগ করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা নিট ক্যাশ ফ্রম অপারেশন, নিট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং নিট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এগুলো প্লাস মাইনাস করে আমরা যে ফিগারটা পেয়েছি সেটার সাথে আমরা যখন বিডি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা আমরা মানে যোগ করেছি তখন আমরা পেয়ে গেলাম কি সিডি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। আমাদের ম্যাথ মিলে গেল। সো ফার্স্ট টাইম বা মাত্র 2টা ভিডিও করেছি তো একটু ভুল টুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।